আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের অবচয় এবং বিভিন্ন পদ্ধতি অবচয় নির্ধারণের দ্বিতীয় ক্লাস। যারা ক্লাস করবেন দ্রুত জয়েন করেন। পারলে মেনশন দেন, তাহলে দেখা যাবে যে দ্রুত জয়েন করতে সুবিধা হবে। সাউন্ড এবং সিস্টেম নিয়ে কোনো প্রবলেম থাকলে বলেন, তাহলে ঠিক করা যাবে। আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস। টপিকস হচ্ছে অবচয় ও বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধার্যকরণ। কার কি প্রশ্ন আছে দ্রুত প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করব আনসার দেওয়ার। টপিকস হচ্ছে অবচয় ও বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধার্যকরণ। প্রশান্ত রয়, আদাব স্যার। আদাব। নিশ্চয় কুমার বর্মন, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ রানা সরকার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রানা সরকার, নিশ্চয় কুমার বর্মন আর যারা আছেন ক্লাসে একটু নিশ্চিত করেন যে সাউন্ড সিস্টেম বা আমাদের সিস্টেম নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। না থাকলে আমরা ক্লাসটা শুরু করে দেব দ্রুত। আর আপনারা মেনশন দেন, যারা আসলে রেগুলার ক্লাস করে বা আগের দিন ক্লাসে ছিল তাদেরকে মেনশন দেন, তাহলে দ্রুত জয়েন করলে আমরা ক্লাসটা দ্রুত শুরু করে দিই। আর ক্লাস করার আগে অবশ্যই যেটা করবেন, আপনার নির্ধারিত প্রবলেমগুলো ইন্ডিকেট করে রাখবেন, তাহলে ক্লাস নিতে সুবিধা হবে। কারণ ক্লাসে বসে যদি সমস্যা খোঁজেন তখন অনেক টাইম লাগবে। এই জন্য সমস্যাগুলো ইন্ডিকেট করে বসবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমরা আগের দিন মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করে ফেলছি। ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো ছিল মোটামুটি যে যেটা প্রশ্ন করছেন এটার আনসার করছি। আর যাদের কাছে শিট নাই তারা একটু প্রশ্ন ব্যাংকটার সাথে নিয়ে বসেন। প্রশ্ন ব্যাংক আমি সালগুলো মেনশন করব, দ্রুত সাল থেকে প্রশ্নটা বের করলেই হবে। আচ্ছা, আজকে আমরা সলভ করব হচ্ছে আদার্স ইউনিভার্সিটি কোশ্চেনগুলো, অর্থাৎ যাদের কাছে শিট আছে 12 নাম্বার পেজ থেকে। দেখেন কার কি কোশ্চেন আছে, আমাকে কোশ্চেন করেন, আমি কোশ্চেনগুলোর আনসার দিয়ে দেব। ইমতিয়াজ আহসান রাহাত, সাউন্ড ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। এমডি পাপুল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয় কুমার বর্মন মেনশন করছেন পাপুল মিয়াকে, থ্যাংক ইউ নিশ্চয় কুমার বর্মন। অল ক্লিয়ার স্যার, মিথুন, নিশ্চয় কুমার বর্মন। আচ্ছা, যারা জয়েন করছেন তারা তাদের প্রশ্ন বলা শুরু করেন, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। কার কি সমস্যা আছে বলেন। যদি সমস্যা না থাকে সেই ক্ষেত্রে 4টার মধ্যে 2টা আলোচনা করছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্থির কিস্তি বা সরলরৈখিক জের পদ্ধতি, আর একটা হচ্ছে আপনার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখনো 2টা বাকি আছে। একটা হচ্ছে যে যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি, আর একটা বাকি আছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তাহলে আমি ওই 2টা আলোচনা করব। যদি আপনাদের কোনো কোশ্চিন না থাকে অথবা কোনো প্রবলেম না থাকে, তখন আমি উৎপাদন একক পদ্ধতি এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি আলোচনা করব। আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। আচ্ছা, পাপুল বর্মনের একটা প্রশ্ন পাওয়া গেছে 10 পেজের 30 নাম্বার। আব্দুল লতিফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। 10 পেজের 30 নাম্বার কোশ্চিন, 29-30 বলছে যে 1-1-96। গুড কোশ্চিন। এটা আসলে দেখেন যে আমরা গতদিন যে কোশ্চেনগুলো নির্ণয় করা শিখছি, যে সেটা হচ্ছে প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকতো গত ক্লাসটাতে। প্রশ্নে ক্রয় মূল্য থেকে, অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ক্রয় মূল্য থেকে আমরা অবচয় নির্ণয় করা শিখলাম।
তারপরে হচ্ছে পুঞ্জীভূত অবচয়, তারপরে বই মূল্য, তারপরে হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ। এটা নির্ণয় করা শিখছি আমরা। আজকে শিখবো হচ্ছে যে অবচয় থেকে ক্রয় মূল্যের পরিমাণ, অবচয় থেকে ক্রয় মূল্যের পরিমাণ। তো এটা করানোর জন্য আমি আগে একটু রিপিট করি যে দেখেন আমরা কালকে কি কাজটা করছি, যে ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা, অবচয়ের হার 20%, তার মানে কত? 20,000। আর বুক ভ্যালু বা বই মূল্য বা এন্ডিং প্রাইস বা ক্লোজিং প্রাইস, এন্ডিং ভ্যালু বা ক্লোজিং ভ্যালু যেটাই বলেন না কেন, এই মানটা ছিল 1 লাখ থেকে 20,000 বাদ দিলে দেখেন 80,000। পরবর্তীতে এই 80,000 ছিল, এখানে 20% ছিল 16,000, এটা ছিল হচ্ছে 64,000। তো এখানে ছিল 64,000, 20% করলে 12,800, এটা হচ্ছে আপনার 51,200। তো এটা ছিল হচ্ছে ক্রয় মূল্য। এটা কি মূল্য ছিল? ক্রয় মূল্য বা ওপেনিং ভ্যালু। দেখেন ক্রয় মূল্য থেকে তৃতীয় বছরের যদি অবচয় হয়, তাহলে অবচয় থেকে ক্রয় মূল্য যাওয়ার ক্ষেত্রে ধরেন এটা 2012 সাল, এটা 2013 সাল, এটা 14 সাল। দেখেন আমরা 12 থেকে যখন 13তে আসছি, সামন থেকে কিন্তু পিছনে গেছি, 12, 13, 14। এখন 14 থেকে যখন 12তে যাব, তখন দেখেন এই অবচয় থেকে আগে নিয়ে আসতে হবে এই ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য থেকে বই মূল্য। দেখেন এই ক্রয় মূল্যটাই কিন্তু বা এই প্রারম্ভিক ভ্যালুটাই কিন্তু এই যে সমাপনী ভ্যালু হচ্ছে তার আগের বছরের, তার মানে এটা হচ্ছে বই মূল্য। সেখান থেকে আমাদের এই জায়গায় আসতে হবে, দেন এখান থেকে এই জায়গায়, এখান থেকে এই জায়গায়। তো এই প্রশ্নটা দেখেন বলছে যে 1/1/96 তারিখে, 1/1/96, মানে একদম সহজ প্রসেস হচ্ছে যে এইটা আমরা পিছন থেকে সামনের দিকে যাব, যে 1/1/96 এবং দেখেন বলা আছে 31/12/99, 31/12/99। তার মানে আমরা আসবো হচ্ছে প্রথমে 99, দেন 98, দেন হচ্ছে 97, দেন হচ্ছে 96। দেখেন বলা আছে 10% হারে অবচয়ের পরিমাণ 14,580, এটা মানে 10%, এটা সমান 14,580। আপনারা এটাকে 10 দিয়ে ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, 10 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণন, তাহলে এইটা হবে 1,45,800। এটা 99 সালের ওপেনিং। দেখেন এটা হচ্ছে 99 সালের প্রারম্ভিক মূল্য, ওপেনিং। তার মানে 98 সালের কি? এটা ক্লোজিং। 98 সালের ক্লোজিং মানে এই টাকাটা হচ্ছে 98 সালের কিন্তু বুক ভ্যালু, মানে বই মূল্য। এটা কিন্তু আর অবচয় না। এই যে দেখেন 14,580, এটা কিন্তু অবচয়, কিন্তু 1,45,800 কিন্তু আর অবচয় না, এটা হচ্ছে বই মূল্য। তাহলে এটা 98 সালের বই মূল্য বা সমাপনী মূল্য। এই জন্য দেখেন 100 থেকে এই 10 বাদ দেন, 100 থেকে যদি 10 বাদ দেন, তার মানে আর কত থাকে? 90%। তাহলে এইটা সমান হচ্ছে 90। তাহলে 1,45,800 কে 90 দ্বারা ভাগ করবেন, অথবা এখানে যেটা করবেন 100 বিয়োগ 10 গুণন করবেন হচ্ছে 100 দ্বারা। তাহলে 90 দ্বারা ভাগ করলে দেখেন এটা কত আসে, ক্যালকুলেশন করেন। 1,45,800 ভাগ হবে 90, গুণন হবে হচ্ছে 100। একটা শূন্য একটা শূন্য কেটে দেন, 9 1 9, 5 5 6 9 54, 1 8 9 2 18। তার মানে এটা হবে 1,62,000 টাকা। এখন দেখেন এই যে 1,62,000, এটা 98 সালের প্রারম্ভিক, তার মানে 97 সালের কি? সমাপনী। 97 সালের সমাপনী মানে এটাও হবে 1,62,000 ভাগ হবে 90, গুণন হবে 100। তাহলে এখন কাটেন এটা, 9 কে 9, 7 8 9 72, তার মানে এটা হবে 1,80,000 টাকা। তাহলে এইটাকে আবার দেখেন, এটা 97 এর প্রারম্ভিক, তার মানে 96 এর কি হচ্ছে? সমাপনী, মানে 96 এর হচ্ছে বুক ভ্যালু। এই অঙ্কটাতে 100%, যেখানে অপচয়ের হার 10%, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে বুক ভ্যালু হচ্ছে 90%। তাহলে 1,80,000 কে 90 দ্বারা ভাগ করেন, 100 দ্বারা গুণ করেন, তাহলে এটা পাওয়া যাবে 2 লক্ষ। আনসারটা হবে 2 লক্ষ টাকা। কিন্তু প্রশ্নটা যদি একটু স্বাভাবিকভাবে আসতো যে ক্রয় মূল্য 2 লাখ, অবচয়ের হার 10%, তার মানে এটা কত হচ্ছে দেখেন তো? 20,000। তাহলে সমাপনী মূল্য কত হচ্ছে? 1,80,000। পরের বছর যান, 1,80,000 এর 10% হচ্ছে 18,000, এটা হচ্ছে 1,62,000। 1,62,000 এর 10% করেন 16,200। তাহলে 1,62,000 থেকে 16,200 বাদ দেন, তাহলে 1,45,800। তাহলে 1,45,800 এর
10% করেন 14,580। প্রশ্নটা যদি বলা থাকতো ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, অপচয়ের পরিমাণ কত, এটা হচ্ছে ধরেন যে 96 সাল, 97 সাল, 98 সাল, 99 সাল। প্রশ্নটা এইভাবে আসলে আপনাদের জন্য সহজ হতো যে 96 সালে ক্রয় মূল্য হচ্ছে 2 লাখ টাকা, অপচয়ের হার 10% হলে 99 সালে অপচয়ের পরিমাণ কত। তাহলে দেখেন 99 সালে অপচয়ের পরিমাণ 14,580 আসতো এইভাবে ক্যালকুলেশন করে, কিন্তু অঙ্কটাতে যে কাজটা করছে এই টাকাটা দেয়া নেই, এই টাকাটা দেয়া নাই। অপচয়ের পরিমাণ 99 সালে দেখেন 14,580 টাকা দেয়া আছে 10% হারে, বলছে যে এই ক্রয় মূল্যটা কত। তাহলে লক্ষ্য করেন 99 সালে এই 14,580 সমান কত পার্সেন্ট, 10%। দ্যাট মিন্স এইটাকে আপনারা 10 দিয়ে ভাগ করবেন। এখানে দেখেন এটা যদি 100 হয় 10 বাদ দিলে এটা 90, পরের সালে এটা 100 10 বাদ দিলে 90, পরের সালে এইটা 100 10 বাদ দিলে 90, পরের সালে এটা 100 10 বাদ দিলে হবে কত, 90। তার মানে আমরা যদি এটাকে 10 দ্বারা ভাগ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে দেখেন এই মানটা বের হবে। এই মানটা কিন্তু এখানকার জন্য 100, এই প্রত্যেকটা মানই 100%, আর এই প্রত্যেকটা মানই হচ্ছে কত পার্সেন্ট, 90%। তাহলে এই সালের জন্য 99 সালের জন্য এটা হচ্ছে 100% এর মান, কিন্তু 98 তে গিয়ে এটা কত পার্সেন্টের মান, 90% এর মান। তাহলে দেখেন আমরা যখন 96 এর কাজ করলাম, 99 এর কাজ করলাম, এটা 10 ভাগের মান 10 দ্বারা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তাহলে এটা 100 কোন সালের জন্য, 99, এই সালের জন্য 100, কিন্তু 98 তে গিয়ে 100 এর থেকে 10 বাদ দিলে কত হচ্ছে, 90। এই জন্য 98 তে 90 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণন। তার মানে এই মানটা 98 সালের জন্য 100% এর মান। কত সালের জন্য 100%, 98। তাহলে সেটা 97 এর জন্য কত পার্সেন্ট, 98 এর জন্য, এই যে এখানে যদি ধরেন যে 1,62,000 টাকা হয় 98, তাহলে 97 এর জন্য 90। এই জন্য ধরেন আপনি 90 দিয়ে ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, আবার 90 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণন, তাহলে ফাইনালি 2 লক্ষ টাকা পাওয়া যাবে। তো আপনারা অঙ্ক করার সময় এই জায়গাটা চিন্তা করবেন না, এই জায়গাটা চিন্তা না করে আপনারা চিন্তা করবেন হচ্ছে এই জায়গা থেকে, যে এখানে বলছে যে অপচয়ের পরিমাণ দেওয়া আছে দেখেন 1,14,580 টাকা। তার মানে এটা হচ্ছে 10 ভাগের মান, 10 দিয়ে ভাগ করেন, 100 দ্বারা গুণ করেন, তাহলে এইটা কত এর মান পাওয়া গেল, 100 এর মান। কোন সালের জন্য, 99। তাহলে 98 সালের জন্য 100 থেকে অপচয় ছিল 10, তার মানে 98 সালে কত পার্সেন্টের মান, 90% এর মান। অনুরূপ ভাবে এটা 98 এ যখন আপনি 90 দ্বারা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তখন কত আসলো, 1,62,000। এখন 97 এ এসে আবার 100 থেকে 10 বাদ দেন, তাহলে কত এর মান, 90 ভাগের মান। আবার 90 দ্বারা ভাগ করেন, 100 দ্বারা গুণ দেন, তাহলে 100 ভাগের মান হলো 1,80,000 টাকা। 96 তে গিয়ে এইটা আবার হচ্ছে 100 এর সাথে 10 ভাগের মান বাদ, তার মানে 90 ভাগের মান, 90 দ্বারা ভাগ করেন, 100 দ্বারা গুণ করেন, তাহলে ক্রয় মূল্যটা বের হয়ে যাবে। ব্যতিক্রম অঙ্ক, এটা একটু মাথায় রাখবেন। এরপরে দেখেন এই কোশ্চেনটাতে আরো কোনো প্রবলেম আছে কিনা, আরো কোনো প্রবলেম থাকলে বলেন। দেখেন এই কোশ্চেনটাতে কোনো প্রবলেম থাকলে কমেন্টে লিখে দেন, আর না থাকলে বলেন যে ওকে ডান। আসসালামু আলাইকুম, আমি এটা লাইভ ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনাদের কোনো প্রবলেম থাকলে বলেন, প্রবলেম না থাকলে আমি নেক্সট অঙ্কে চলে যাব। প্রবলেম থাকলেও বলেন, কমেন্টে বলেন, আর যদি প্রবলেম না থাকে সেই ক্ষেত্রেও একটু বলেন যে ডান অথবা ক্লিয়ার, কিছু একটা লিখে দেন। রিপন স্যার, অনেক ভালো লাগতেছে আপনার লাইভ ক্লাস দেখে, থ্যাংক ইউ স্যার। একজন বলছেন 12 পেজের 11 নাম্বার, একজন 12 পেজের 1 নাম্বার। 12 পেজের 11, 12 পেজের 1। আচ্ছা 12 পেজের 11 নাম্বার। আচ্ছা 12 পেজের আগে 1 নাম্বারটা দেখি। দেখেন কি বলছে, বলছে মেশিনের মূল্য এবং পুঞ্জীভূত অপচয় 50,000 এবং 20,000 টাকা। মেশিনের মূল্য এবং পুঞ্জীভূত অপচয়, চলতি বছর অপচয়ের পরিমাণ 4,500 টাকা হলে মেশিনের পুস্তক মূল্য কত। দেখেন মেশিনের মূল্য দেওয়া আছে
50,000 টাকা এবং পুঞ্জীভূত অবস্থায় দেওয়া আছে হচ্ছে 20,000 টাকা। তাহলে কি হওয়া উচিত? আপনারা একটু চেষ্টা করেন, দেখেন পারেন কিনা, না পারলে আমি করাই দিচ্ছি। মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 50,000, এটা রেওয়া মিলে মেশিনের মূল্য, এটা রেওয়া মিলে মেশিনের মূল্য। এরপরে বলছে হচ্ছে পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ হচ্ছে, এটাও কিন্তু রেওয়া মিলে, এটা আছে ডেবিটে, এটা হচ্ছে আপনার ক্রেডিটে, 20,000 টাকা। এটা রেওয়া মিলে মেশিনের মূল্য, এটা হচ্ছে মেশিনের মূল্য। এবং বলছে চলতি বছরে অপচয়ের পরিমাণ 4,500 টাকা হলে মেশিনের পুস্তক মূল্য কত? তাহলে দেখেন যে অপচয়টা জাস্ট বাদ দেবেন, মূল্য কত আছে 50,000, এর সাথে শুধু অপচয়টা বাদ দিয়ে দেবেন 4,500, তাহলে 45,500 টাকা। এটাই হচ্ছে পুস্তক মূল্যের পরিমাণ। আচ্ছা, আরেকজন বলছেন হচ্ছে 11 নাম্বার, এবার হচ্ছে 11 নাম্বার, 54,000 টাকা মেশিনের আয়ুষ্কাল 20 বছর, ভগ্নাবশেষ মূল্য এত হলে বার্ষিক অপচয়ের পরিমাণ, অপচয়ের হার। দেখেন অপচয়ের হার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল, আয়ুষ্কাল আছে 20 গুণন দেবেন 2, তাহলে এটা হচ্ছে 5, 5 2 10% হবে আনসার। তাহলে আনসার হবে বি নাম্বার। আরেকটা বিষয় বলে দেই যে এই ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় করার আরেকটা ফর্মুলা আছে অপচয়ের হার, সেটা হচ্ছে 1 - n √ ভগ্নাবশেষ মূল্য, মানে সার্ভিস ভ্যালু ইংলিশে লিখি, ভাগ হবে কস্ট ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে ফর্মুলা 1 - n √ সার্ভিস ভ্যালু ডিভাইডেড কস্ট ইনটু 100। এখন চিন্তা করেন এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে গেলে কিন্তু ক্যালকুলেটর ছাড়া হবে না, আর যেহেতু আপনাদেরকে ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে দেয় না, সেহেতু এখন আর এই নিয়মটা আসবে না। আসবে হচ্ছে যে এই নিয়মে আপনাদের আনসার দেয়া থাকবে। দেখেন আমরা যদি এই নিয়মে করতাম তখন আনসারটা কত আসতো? 1 - n এর মান কত বলা আছে? 20 √ দেখেন এখানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 5,000, কস্টের মান দেওয়া আছে হচ্ছে 50, কস্টের মান দেওয়া আছে হচ্ছে 54,000 ইনটু হচ্ছে 100। যদি আপনারা ট্রাইও করেন 5,000 ভাগ হবে 54,000, 20, আচ্ছা 5,000 ভাগ হবে 54,000, এটা আসে হচ্ছে 1 - 20 √0.09259252, এটা হচ্ছে ইনটু 100। এই ক্যালকুলেশন করে যা আসবে আনসার সেটাই হবে আনসার। তাহলে 20 শীট 1 মাইনাস আনসার ইনটু 100, 11.22% আসে, 11.22% আসে। দেখেন এরকম কিন্তু অপশনই নাই, তার মানে এই যে এটা হচ্ছে রিসেন্ট প্রশ্ন, দেখেন 19-20 সালের। এই জন্য মনে রাখবেন যদি রিসেন্ট এই টাইপের কোশ্চিন আসে তখন আপনারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেনই না, এই ফর্মুলা দিয়ে করবেন না, অবশ্যই এই ফর্মুলা দিয়ে করবেন এবং সেটাতেই আনসার আসার কথা। সাইদ, আসসালামু আলাইকুম। আমি ইয়াতে তোমার লাইভ ক্লাস নিচ্ছি একটা, তুমি ক্লাস দেখতে পারো, রুহান ইজ কন্টিনিউয়াস। আচ্ছা, তো সুতরাং আপনারা এখন এইভাবে ট্রাই করবেন, এইভাবে ট্রাই করে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আনসার। আর এটা দিয়েই আসার কথা, না আসলে সেটা ভিন্ন বিষয়, আপনিও পারবেন না, কেউই পারবে না, কারণ ওই ফাংশনটা ক্যালকুলেটর ছাড়া আনসার করা মোটামুটি টাফ। তবে রিসেন্ট সময়ে যেগুলো আসতেছে সেটা এই ফর্মুলা দিয়েই আনসার থাকে। আচ্ছা, এরপরে বলেন কারো কোনো কোশ্চিন আছে কিনা। একজন বলছেন 12 পেজের 11 নাম্বার, সেটা তো সলভ দেয়া হলো। আর একজন বলছেন 11 পেজের 33 নাম্বার, 11 পেজের 33 নাম্বার। 97 সালের 1 জুলাই তারিখে 20,000 টাকায় মেশিন ক্রয় করা হয়, আয়ুষ্কাল 5 বছর, এত সরলরৈখিক পদ্ধতিতে 97 সালের অপচয়ের পরিমাণ কত হবে? 97 সাল। আচ্ছা, 20,000 ভগ্নাবশেষ মূল্য কত আছে? 500। তাহলে 20,000 থেকে 500 বাদ দেন, 20,000 থেকে 500 বাদ দেন, ভগ্নাবশেষ মূল্য ভাগ দেন আয়ুষ্কাল, তাহলে এটা হচ্ছে 19,500
ভাগ দেবেন 5, এটা কাটলে হচ্ছে 3 5 15, 5 9 45, 3900 টাকা হবে आंसर। দেখেন आंसर দেয়া আছে 3900, এটা সহজ ছিল তো। কত নাম্বার বললেন? 33 নাম্বার। 33 নাম্বার হচ্ছে আচ্ছা, এখানে বলছে যে 1 জুলাই তারিখে মেশিন ক্রয় করে, যেটা 1 জুলাই তারিখে মেশিন ক্রয় করে 20,000 টাকায়। আচ্ছা 97 সনের অবচয় না, 3900 হবে না। এর কারণ হচ্ছে দেখেন যে 97 সালের 1 জুলাই মেশিনটা ক্রয় করেছে, 1 জুলাই, তার মানে আমাদেরকে অবচয় নিতে হবে কয় মাসের? 6 মাসের অবচয় নিতে হবে। এখানে দেখেন বলা আছে যে 97 সালের 1 জুলাই তারিখে ক্রয় করে 5 বছর, অবশিষ্ট আয়ুষ্কাল 500 টাকা, সরলরৈখিক পদ্ধতিতে 97 সনের অবচয় কত হবে? আপনি এটাকে, এটা হচ্ছে 12 মাসের অবচয়, 12 মাসের অবচয় আপনাকে বের করতে হবে 6 মাসের অবচয়। তাহলে 3900 কে 12 দ্বারা ভাগ করবেন, 6 দ্বারা গুণ করবেন, অথবা 2 দ্বারা ভাগ করবেন। তাহলে এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 19 দুগুণ 38, 5 দুগুণ 10, 1950 টাকা হবে অবচয়। এখন অপশনে দেখেন কি কি আছে, 3900, 4000, 4100, উপরের কোনোটিই নয়। তাহলে आंसर হবে উপরের কোনোটিই নয়। এটা ঢাকা ইউনিভার্সিটি 97-98 সালের প্রশ্ন। অবচয় হবে 1950। 1 জুলাই আছে দেখেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আপনাকে অবচয় বের করতে হবে হচ্ছে 6 মাসের। 12 মাসের বের করলে आंसर হবে 3900। এখানে যেহেতু জুলাই, যার কারণে হবে 6 মাসের। এরপরে দেখেন কি বলছে, আচ্ছা ডান, 13 পেজের 13 নাম্বার, মনীষা জাহান মিম। প্রশান্ত রায় 15 নাম্বার, এটা কোন পেজে? 13 পেজের কি? 13 পেজের 13 নাম্বার। যন্ত্রপাতির ক্রয় মূল্য আছে 2 লাখ, কস্ট ভ্যালু আছে হচ্ছে 2 লক্ষ টাকা। এরপরে বলা আছে যে ভগ্নাবশেষ মূল্য, স্যালভেজ ভ্যালু 20,000। এরপরে নাম্বার অফ ইয়ার্স আছে 6। যন্ত্রপাতির অবচয়, ডেপ্রিসিয়েশন আছে হচ্ছে 7,500 টাকা। আচ্ছা বলছে যে যন্ত্রপাতিটি কখন ক্রয় করা হয়েছিল, তাহলে কেনা দাম কত ছিল দেখেন। আগে বার্ষিক অবচয় বের করেন। বার্ষিক অবচয় কত হয়? 2 লাখ থেকে 20,000 টাকা বাদ দেন, 1 বছরের অবচয় ভাগ করেন, 6 দিয়ে ভাগ করেন। 6 দিয়ে যদি ভাগ করেন তাহলে 1,80,000 টাকা ভাগ 6, তার মানে 1 বছরের অবচয় কত আসতেছে? 30,000। বিষয়টা ভালো করে বোঝেন। আগে 1 বছরের অবচয় বের করবেন। 1 বছরের অবচয় হচ্ছে কত? 30,000। কিভাবে 30,000? এই যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দ্বারা ভাগ করবেন, তাহলে 1 বছরের অবচয় হচ্ছে 30,000। এখন চিন্তা করেন 1 বছরে যদি 30,000 টাকা হয়, তাহলে 1 মাসে কত? 12 দুগুণ 24, 5 12 60, 2500 টাকা। 1 মাসে যদি 2500 হয়, এখন চিন্তা করেন তো এরা অবচয় কত দেখালো? 7,500। এখন আপনার হিসাব মতো যদি 1 বছরের অবচয় হতো, তাহলে দেওয়া থাকা উচিত ছিল 30,000, কিন্তু প্রশ্নে কিন্তু 30,000 দেয়া নাই, দেয়া আছে 7,500। আবার চিন্তা করেন আপনার হিসাব মতে যদি 1 মাসের অবচয় বের করেন, তাহলে কিন্তু অবচয়টা হওয়ার কথা 2,500। তার মানে প্রশ্নে 30,000ও দেয়া নাই, দ্যাট মিন্স 12 মাসের দেয়া নাই। আবার 2,500ও দেয়া নাই, দ্যাট মিন্স 1 মাসেরও দেয়া নাই। কত দেয়া আছে? 7,500। তাহলে 1 মাসে যদি 2500 হয়, তাহলে 7,500 হওয়ার জন্য কয় মাস লাগবে? 3 মাস। তাহলে এই মেশিনটা ক্রয় করা হয়েছিল 3 মাস আগে, ডিসেম্বর, আগের মাস হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর, তার আগের মাস কত? অক্টোবর। 3 মাস বাদ দেন, 3 মাস বাদ দিলে তাহলে কবে ক্রয় করা হলো দেখেন। তাহলে অথবা 9 মাস বাদ দেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বাদ দেন। তার মানে आंसर হবে অক্টোবরের 1 তারিখে। आंसर হবে অক্টোবরের 1 তারিখ। অক্টোবরের 1 যদি দেয়া না থাকে, অক্টোবর 1 মানে কি? সেপ্টেম্বর 30 ধরতে পারি, তখন आंसर হবে সেপ্টেম্বরের 30। অক্টোবর 1, অক্টোবরের আগের মাস কি? সেপ্টেম্বর, সেই ক্ষেত্রে হবে সেপ্টেম্বরের 30 তারিখ। সেপ্টেম্বরের 30। বুঝছেন কিনা বলেন? মূলত आंसरটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ। অক্টোবরের 1 তারিখ। এখন অক্টোবর 1 অপশনে না থাকার কারণে आंसर হবে হচ্ছে সেপ্টেম্বরের
30 তারিখ, সেপ্টেম্বর 30 আর অক্টোবরের 1 একই কথা, 1 সেকেন্ডের কম বেশি, অথবা বড় জোর 1 মিনিটের কম বেশি। বেসিক্যালি এটা 1 সেকেন্ডের কম বেশি। আচ্ছা, না বুঝলে বলেন, আর যদি বুঝে থাকেন তাহলে বলেন ডান। এমডি জাকারিয়া 30 সেপ্টেম্বর অথবা অক্টোবর 1। জি স্যার, আপনার আনসার কারেক্ট। পাপুল মিয়া 13 পেজের 20 নাম্বার, একজন বলছেন 15 নাম্বার। আচ্ছা, 15 নাম্বারটা দেখি আগে। এটা কি, এটা হয়ে গেছে কি? যদি হয়ে যায় একটু ডান লিখে দেন। যিনি কোশ্চিন করছেন, প্রশ্নকর্তা, প্রশ্ন কে করছিলেন 13 পেজের 13 নাম্বার, মনীষা জাহান মিম। মনীষা জাহান মিম ডান। ওকে স্যার, থ্যাংক ইউ। এবার আসেন 15 নাম্বার কোশ্চিন। কোশ্চিন নাম্বার 15 বলছে যে আনুমানিক 10 বছর জীবনকালের একটি সরল সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1,10,000 টাকা, আনুমানিক ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000। বলছে 5 বছর অবচয় ধার্যের পরপরই যদি সম্পত্তিটি 15,000 টাকায় বিক্রয় করা হয়, এটা হচ্ছে সেলস প্রাইস, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? এই অঙ্ক আমরা গতদিন অনেক সময় নিয়ে আলোচনা করছি। তারপরেও দেখেন যে আনুমানিক আয়ুষ্কাল কত বছর আছে? 15 নাম্বার, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তাহলে 1,10,000 থেকে আপনারা আগে 10,000 টাকা বাদ দেন, ভগ্নাবশেষ মূল্য ভাগ দেন 10 দ্বারা, তার মানে প্রতি বছর অবচয়ের পরিমাণ 10,000 টাকা। আপনি ব্যবহার করছেন কয় বছর? 5 বছর। তাহলে 5 বছর হলে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 5×10 = 50,000 টাকা। এখন আমরা আগের দিন করছি লাভ অথবা ক্ষতির পরিমাণ সম্পত্তির বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হয় বই মূল্য। সম্পত্তির বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হয় কি? বই মূল্য। তাহলে সম্পত্তির বিক্রয় মূল্য আছে 15,000, বই মূল্য দেয়া নাই। বই মূল্য নির্ণয় করার নিয়ম হচ্ছে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ যাবে। তাহলে সম্পত্তির কেনা দাম কত ছিল? 1,10,000 টাকা, আর পুঞ্জীভূত অবচয় 5 বছরে হচ্ছে 50,000। তাহলে এটা হচ্ছে 15,000 বিয়োগ 1,10,000 থেকে 50,000 বাদ দিলে হচ্ছে 60,000, তার মানে -45,000। তাহলে এটাকে লাভ বলবেন না ক্ষতি বলবেন? তাহলে আনসার হবে ক্ষতির পরিমাণ 45,000 টাকা। আনসার হবে ক্ষতির পরিমাণ 45,000 টাকা। যিনি প্রশ্ন করছেন কমপ্লিট হলে আবু সাইদ, লাইট অ্যাডজাস্ট হচ্ছে না স্যার। আবু সাইদ, সমস্যা হলো আমার এখানে 2টা লাইট আছে, একটা লাইট দিলে বেশি হয়ে যায়, আর একটা লাইট দিলে একটু ঝামেলা করে। এখন কি ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কি? আবু সাইদ, এখন কি লাইট ঠিক আছে? পারফেক্ট, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একজন প্রশ্ন করছেন এই কোশ্চিনটা, সেটা ছিল কত নাম্বার? 18 নাম্বার। 18 নাম্বার কোশ্চিন কমপ্লিট হলে ডান বলেন। এবার একজন বলছেন 22, একজন বলছেন 24। 22 এবং 24 মুছে দিলাম এটা। এবার আসেন 22 নাম্বার। 22 নাম্বার প্রশ্ন হচ্ছে একটি পুরাতন গাড়ির বিক্রয় মূল্য 2,20,000, যার জমাকৃত অবচয় এত, বিক্রয়জনিত ক্ষতি এত। আচ্ছা, গুড, এটা ভালো কোশ্চিন। আপনারা এই যে ফর্মুলায় চলে যাবেন, লাভ বা ক্ষতি সমান হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বই মূল্য। ঠিক আছে? তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ দেখেন দেওয়া আছে, বিক্রয়জনিত ক্ষতি আছে 20,000, তাহলে নেগেটিভ সাইন বসাবেন। এরপরে বলছে এটা হবে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে আপনার বই মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেখেন 2,20,000 টাকা দেয়া আছে। এখন বই মূল্য মানে কি বলেন তো? বই মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে পুঞ্জীভূত অবচয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র পড়তে যাবেন না, তাহলে এটা নিজের পায়ে কুড়াল মারা হবে। এখন ধরেন আপনি লাভের ক্ষেত্রে একটা সূত্র পড়লেন, ক্ষতির ক্ষেত্রে একটা পড়লেন, বিক্রয় মূল্য বাহির করতে বললে আরেকটা পড়লেন, বই মূল্য বললে আরেকটা পড়লেন, ক্রয় মূল্য বললে আবার একটা পড়লেন, পুঞ্জীভূত অবচয় চাইলে আরো একটা পড়লেন। এত সূত্র পড়া যাবে না। আপনি দেখবেন যে লাভ ক্ষতি দেওয়া আছে প্রশ্নে, সুতরাং লাভ ক্ষতির ফর্মুলা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে মানটা দেয়া নাই সমাধান করলে বের হয়ে যাবে।
তা আমাদের প্রশ্নে বলছে ক্রয় মূল্য কত। তাহলে দেখেন এই 2,20,000 এখানে এসে কি হবে প্লাস, তাহলে মাইনাস হচ্ছে 20,000, সরি এটা হবে মাইনাস হবে 2,20,000, এদিকে প্লাস আছে, তাহলে এখানে দেখেন মাইনাস ক্রয় মূল্য আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে পুঞ্জীভূত অপচয়। দেখেন পুঞ্জীভূত অপচয় দেওয়া আছে 80,000, এই মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 80,000, তাহলে এটা হচ্ছে মাইনাস কত হবে 2,40,000, এটা হবে মাইনাস হচ্ছে 80,000 সমান মাইনাস ক্রয় মূল্য। তার মানে এটা হবে মাইনাস 3,20,000 সমান হবে মাইনাস ক্রয় মূল্য। তাহলে দুটা মাইনাস কেটে দেন, তার মানে ক্রয় মূল্য হবে হচ্ছে আপনার 3,20,000 টাকা। এটাই হবে আনসার। আপনারা বেশি ফর্মুলা পড়তে যাবেন না। দেখেন প্রথমত ক্ষতি দেওয়া আছে, সুতরাং লাভ বা ক্ষতির ফর্মুলা দিয়েই আগে যাবেন। এখন বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য, দেখেন বই মূল্য কিন্তু নির্ণয় করতে বলে নাই, তাহলে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তখন বই মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস কি পুঞ্জীভূত অপচয়। তাহলে এখন আমরা এই যে 2,20,000 প্লাস আছে মাইনাস করে দিলাম, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, পুঞ্জীভূত অপচয়ের মানটা বসাই দিছি। ওই প্লাসটা এদিকে এসে মাইনাস করছি, এটা মাইনাস 3,20,000, এটা হচ্ছে মাইনাস ক্রয় মূল্য। এই মাইনাস দুইটাকে বাদ দিয়ে দেন, তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে 3,20,000 টাকা। মাসুদ রানা, সুন্দর ক্লাস স্যার। মাসুদ রানা থ্যাংক ইউ। সাইদ আসি স্যার, সাইদের সাথে আপনাদের পরিচয় করাই দিই সবার। সাইদ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, গত 2 বছর বা 2.5 বছর আগে আমার স্টুডেন্ট। রাজশাহী ইউনিভার্সিটি তার গুচ্ছতেও হয়ে গেছিল, প্রথমে রোকেয়াতে ভর্তি হয়ে সে এখন আছে রাজশাহী ইউনিভার্সিটিতে। আচ্ছা ফারিহা মনি ডান। এরপরে হচ্ছে মনীষা জাহান মিম হচ্ছে 26 নাম্বার। এটা কমপ্লিট কিনা, এটা হচ্ছে 24 নাম্বার থিওরি পড়ে নেবেন। এরপরে হচ্ছে 26 নাম্বার, 24 নাম্বার থিওরি এবং অনেক আলাপ আলোচনা করতে হবে, এটা ইনশাআল্লাহ আপনাদের সামনাসামনি আলোচনা হবে এটা নিয়ে। এরপরে আসেন 26 নাম্বার, একটি সম্পত্তির 10% হারে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অপচয় ধার্য করা হয়, 3 বছর পর বই মূল্য আছে 51,030 টাকা হলে ক্রয় মূল্য কত। এটা দেখেন বই মূল্য দেওয়া আছে, এবার কি দেওয়া আছে বুক ভ্যালু। এখন বুক ভ্যালুর ক্ষেত্রে আমি আরেকবার উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমি বললাম যে একটা সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, অপচয়ের হার হচ্ছে 10%, তার মানে আচ্ছা 20% ধরলাম, এটা হয় 20,000। তাহলে বুক ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু বা বই মূল্য দেখেন এটা কত হচ্ছে 80,000। আবার এইখানে যদি 80,000 এর 20% ধরি এটা হয় 16,000, তাহলে এটা কিন্তু হয় 64,000। তাহলে এটা 64,000 হলে 64,000 এর 20% 12,800, এটা হচ্ছে 51,200। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি এই মানটাকে 100% ধরি আর এটা দেওয়া আছে 20, দ্যাট মিন্স এটা হচ্ছে 80% এর মান। লক্ষ্য করেন বিষয়টা যে এই যে 1 লাখ কিন্তু 100 ভাগের মান, এই 80,000 হচ্ছে 80 ভাগের মান। এটা ধরেন 2000 সালে যেটা 80 ভাগের মান ছিল, 2001 এসে কিন্তু সেটা 100 ভাগের মান, কারণ হচ্ছে এই সমাপনীটা এখানকার প্রারম্ভিক। দেখেন 100 ভাগের মান, তাহলে 16,000 বাদ দিয়ে 64,000, এটা ছিল 2001 সালের জন্য 80 ভাগের মান, আর 2002 সালের জন্য কিন্তু সেটা হচ্ছে 100 ভাগের মান। এখন মনে করেন আপনার এই মানটা দেয়া আছে, বলছে যে ক্রয় মূল্য কত। খেয়াল করেন তো এই 51,200 কত এর মান, 80 এর মান। তাহলে 80 দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, বের হবে হচ্ছে 64,000। তাহলে এই 64,000 এখন কত এর মান, এই 64,000 কিন্তু এখন 100 এর মান, কিন্তু গত বছর কত এর মান ছিল 80। তাহলে এটাকে আবার 80 দ্বারা ভাগ করেন, 100 দ্বারা গুণ করেন, বের হবে হচ্ছে 80,000। এখন দেখেন এই 80,000 কিন্তু কত এর মান, এই 80,000 হচ্ছে এই সালের জন্য 80 এর মান, কিন্তু এই সালের জন্য 100 এর মান, কিন্তু যখন আমরা এই সালে নেব এই সালের জন্য কত এর মান 80 এর মান। তার মানে আপনারা 80,000 কে 80 দ্বারা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তাহলে টাকাটা পাওয়া যাবে 1 লাখ টাকা। দ্যাট মিন্স প্রশ্নে যদি বুক ভ্যালু দেওয়া থাকে এবং আপনারা বুক ভ্যালু থেকে যদি ক্রয় মূল্য নির্ণয় করতে চান, তাহলে উল্টা দিকে যেতে হবে এবং অলওয়েজ বুক ভ্যালু এর মানটা দ্বারা ভাগ হবে। অলওয়েজ কোন ভ্যালু এর মান দ্বারা ভাগ হবে, বুক ভ্যালু এর মান। বুক ভ্যালু এর মান কত 80। প্রশ্ন হচ্ছে কেন 80, মানটা কত 100 আর এইটার হার কত 20, যার কারণে এটা 80। আপনারা আবার এটাকে সংবিধান মনে করেন না যে অল টাইম প্রত্যেকটা অঙ্কেই 80 হবে, ব্যাপারটা এরকম না। যদি এইটা 10 হতো
এটা 100, এটা 10, তাহলে এটা কত 90। এটা যদি 100 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা কত 70। এই জন্য আপনারা অলওয়েজ বুক ভ্যালু এর মানটা দ্বারা ভাগ করবেন। বুক ভ্যালু কত হবে 100 থেকে যদি অপচয়ের হার আমরা কি করি বাদ দিয়ে দেই, তাহলে কিসের মান পাবো বুক ভ্যালু এর মান। তাহলে বুক ভ্যালুকে বুক ভ্যালু এর পার্সেন্টেজ দ্বারা ভাগ করে 100 দ্বারা অর্থাৎ পারচেজ প্রাইস বা ক্রয় মূল্য দ্বারা গুণ করে দেবেন। পরের বছর আবার ওই মানটাকে বুক ভ্যালু দ্বারা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন। পরের বছর আবার, এটাকে ঠিক পরের বছর বলা যাবে না, আগের বছর, কারণ আমরা পিছন থেকে সামনের দিকে যাচ্ছি, এই দিক থেকে উল্টা দিকে যাচ্ছে। আবার 80 দ্বারা বা 70 দ্বারা বা 60 দ্বারা অর্থাৎ বুক ভ্যালু এর পার্সেন্টেজ দ্বারা ভাগ করবেন, আর হচ্ছে পারচেজ প্রাইস এর পার্সেন্টেজ দ্বারা গুণ করবেন। তাহলে এখন দেখেন এই প্রশ্নটাতে কি বলছে। এখন এই যে শর্ট টাইমে ক্লাসগুলো করতেছেন, আপনাদের মাথার উপর দিয়ে অনেক কিছু যাওয়ার কথা, বিশেষ করে যারা নতুন করে করতেছেন। এই জন্য যেটা করবেন, ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর আপনার টাইমলাইনে রাখার জন্য সম্ভব হলে, যদি আপনাদের মান সম্মান বোধে না লাগে, তাহলে এক শেয়ার দিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে, আপনাদেরই সুবিধা হবে। আবারও বলছি, যদি আপনাদের আত্মসম্মান বোধে না লাগে তাহলে শেয়ার দিয়ে, আর মানুষজনেরও উপকার করতে চাইলে একটু মানুষজনদেরকে মেনশন দেবেন, শেয়ার দেবেন, আপনাদেরও উপকার। যিনি ক্লাসটা করেন নাই পরে করতে পারবেন, তার জন্য উপকার। দেখেন এখানে দেওয়া আছে 51,030 টাকা, বলা আছে 10% হারে বাদ দেওয়ার পর 3 নাম্বার বছরে কিন্তু আছি আমরা। তার মানে আপনি দেখেন 100 থেকে যদি 10 বাদ দেন, তাহলে এটা কত হবে 90। তাহলে ভাগ দেবেন 90, গুণন করবেন 100। যে আনসারটা পাবেন দ্বিতীয় বছরে আসবেন, ওই আনসারটাকে আবার 90 দ্বারা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন। আবার যে আনসারটা পাবেন, মনে করেন এইটা A1, তাহলে A1 কে এখন যেটা বাহির করবেন সেটা A2, তাহলে A2 কে আবার 90 দ্বারা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তাহলে ক্রয় মূল্য বের হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, যাদের ক্লিয়ার একটু ডান লিখে দেন। লাইভে যারা আছেন কাইন্ডলি লাইভটা শেয়ার দিন। থ্যাংক ইউ সাইদ স্যার। আরেকবার জাকারিয়া। আচ্ছা জাকারিয়া, থ্যাংক ইউ কোশ্চেনের জন্য। আমি আবার বুঝাই দিচ্ছি, এই যে 51,030 টাকা, এটা কিন্তু তৃতীয় বছরে দেয়া আছে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথম বছর এক্স একটা অ্যামাউন্ট ছিল, এক্স এর উপর অবচয় ছিল 10%, যে অ্যামাউন্টটা বের হলো এটা ছিল 100। তাহলে 100-র সাথে 10 বাদ দেন, যে অ্যামাউন্টটা ছিল সেটা হচ্ছে 90। এটা একটা মান, এই যে এই ঘরের মানটা। এখন ওই 90টা দ্বিতীয় বছর যখন আমরা এখানে বসাই দিছি, আমি ধরলাম ওয়াই, ধরেন এই মানটা ওয়াই। এই যে ওয়াই, এইটা কিন্তু 100 এর মান, 10 বাদ দিয়ে এই মানটা আসছে। ওয়াই থেকে যদি এই মানটা বাদ দিই আমি, এটা হচ্ছে জেড। এবার তৃতীয় বছর আসেন, এটা জেড, এটা ধরেন এম। তো এখন আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে, এই বুক ভ্যালুটা দেওয়া আছে তৃতীয় বছরের, এম এর মান দেওয়া আছে 51,030 টাকা, এই মানটা দেওয়া আছে 51,030। আপনি চিন্তা করেন তো, এই যে 51,030 এই মানটা, আর আমাকে বের করতে বলছে এক্স এর মানটা কত। তাই এই মানটা কার ঘরে আছে? 90 এর ঘরে। প্রশ্ন হচ্ছে কেন 90 এর ঘরে? দেখেন অবচয় কত 10, তাহলে 100 এর সাথে 10 বাদ দিলে কত হয় 90। আপনি প্রশ্ন করতে পারেন কেন আমি 100 এর সাথে 10 বাদ দেব। আপনি একটু লক্ষ্য করেন তো, যে একটা সম্পত্তির ক্রয় মূল্য 1 লাখ, অবচয় হার 10%, তাহলে 10,000 হলে আমরা 1 লাখ থেকে 10,000 বাদ দিয়ে 90,000 বসাই না? এই 90,000ই তো সমাপনী ভ্যালু। দ্যাট মিন্স আমরা এইটার সাথে কিন্তু এটা বাদ দেই, তাহলে এটাকে যদি আমি 100 ধরি আর এটা যদি 10, তাহলে 100 এর সাথে 10 বাদ দিলে এটা 90। তবে এটার সংবিধান মনে করেন না যে অলওয়েজ 90। যদি এটা 20 হতো, তাহলে 100 এর সাথে 20 বাদ দিলে 80, 30 হলে 100 এর সাথে 30 বাদ দিলে 70। তো যাই হোক, এই প্রশ্নে বলা আছে 10, তাহলে এই প্রশ্নে এই মানটা কত হয় 90 এর। তাহলে এটাকে 90 দিয়ে ভাগ করেন, 100 দ্বারা গুণ করেন, তাহলে এই যে একটা মান পাওয়া গেল। এই মানটা কোথাকার? এই যে জেড এর মানটা। কিসের মান এটা? জেড এর। তো আমাদের তো এই বছরের কাজ শেষ, এখন এই বছর গেছি, জেড দেখেন এখন আবার কিন্তু 90 এর ঘরে। তাহলে এই যে জেড কে, এই যে জেড এর মানটা, এই মানটাকে 90 দ্বারা ভাগ করেন, আবার 100 দ্বারা গুণ করেন, তাহলে কার মান পাওয়া গেল? ওয়াই এর। এখন ওয়াই মানে আবার দেখেন এটা বুক ভ্যালু, এখানকার কত এর মান? 90 এর মান। 90 দ্বারা ভাগ করেন ওয়াই কে, 100 দ্বারা গুণ করেন, তাহলে মান পেয়ে যাব আমরা এক্স এর মান। ক্লিয়ার?
নিশ্চয় কুমার বর্মন টাইম লাইনে শেয়ার ডান। বাট স্যার আপনি তো গতদিন বললেন যে নিজে বাঁচলে বাপের নাম, এরকম কিছু একটা বলছিলেন, আজকে কেন জানি টাইম লাইনে শেয়ার দিয়ে দিলেন। জাকারিয়া ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? বলেন, আর কোনো কোশ্চেন কিন্তু পাওয়া যায় নাই। মোহাম্মদ রানা সরকার, যখন যত পার্সেন্ট দেয়া থাকবে তত পার্সেন্ট বাদ দিব এমন গণিতে। জি স্যার, একদম এক্স্যাক্টলি কারেক্ট আনসার। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। চোদ্দ পেজের 40 নাম্বার, মোহাম্মদ রানা সরকার। 14 পেজ 40 নাম্বার। বলছে এক্স লিমিটেড 1 জানুয়ারি 2009 সালে 1 লাখ টাকা দিয়ে মেশিন ক্রয় করে। বলছে যে 1 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করে, কারখানায় পরিবহনের ব্যয় ছিল 10,000, প্রতিস্থাপন ব্যয় ছিল 10,000। রিটেন ডাউন ভ্যালু এর উপর 10% হারে অবচয় ধার্য করা হয়। রিটেন ডাউন ভ্যালু কত দাঁড়াবে? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে 1 লক্ষ টাকা, সাথে আরো 10,000, আরো 10,000, এটা কত হয় স্যার? এটা হয় 1,20,000, তাই না? আচ্ছা, প্রতিস্থাপন ব্যয়, এরপর বলছে যে 10% হারে অবচয় ধার্য করা হয়, তার মানে এটা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে। আচ্ছা, ভ্যালু কত হবে কত বছর শেষে? 31 ডিসেম্বর 13। এটা স্যার কন্টিনিউয়াস প্রসেস। আপনি এই যে 1,20,000 এর 10% করেন, এটা হয় 12,000। 12,000 করলে এটা হবে 1,08,000। এইভাবে 1,08,000 এর 10% হবে 10,800। এটার সাথে এটা বাদ দেবেন। এইভাবে ধরেন আপনাকে যাইতে হবে 9, 10, 11, 12, বলছে যে 31 ডিসেম্বর 2013 পর্যন্ত। এটার সাথে বাদ দেবেন, আবার এটা এখানে আনবেন, এটা 10%, আবার এই মানটা এখানে আনবেন, 10% করে বাদ দেবেন, এই মানটা এখানে এনে 10% করে বাদ দেবেন, যেটা বের হবে সেটাই হবে আনসার। বুঝলে? দিলাম স্যার মনটা নরম করে। থ্যাংক ইউ স্যার আপনার মন নরম করার জন্য। আমরাও না হয় মনটা নরম করে আপনাকে এর পরের দিন খাওয়া দেবো, ইনশাল্লাহ ট্রিট দেবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। মোহাম্মদ রানা সরকার ডান, থ্যাংক ইউ রানা সরকার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আশা করি আপনাদের এই লেকচার শিট নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না এবং কোনো
প্রবলেম থাকার কথা না। আচ্ছা রানা সরকার আরেকটা 15 পেজ 44 নাম্বার 48 নাম্বার, 15 পেজ 44 এবং 48। আচ্ছা 15 পেজে 44 নাম্বার প্রশ্ন হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়, বলছে যে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় 5000 এবং আচ্ছা পারচেজ প্রাইস আছে হচ্ছে 5000 টাকা। এরপরে বলছে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 3000 টাকা, 3000। বলছে 20% হারে অবচয়, রেট আছে 20%। বলছে রেসিডুয়াল ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য স্যালভেজ ভ্যালু 500 টাকা হয়। এবছরের অবচয় কত হবে যদি রিডিউসিং ব্যালেন্স মেথড ব্যবহার করা হয়? প্রথম কথা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথডে স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালুর কোনো কাজ হয় না। প্রথম কথা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথডে স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালুর কোনো কাজ হয় না। এখন আসেন যে বলছে যে 5000 টাকা এই বছরের অবচয় কত। এই যে 5000 থেকে 3000 টাকা বাদ দেন, কত হয়? এটা হচ্ছে অপুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিত, এটা বাদ দেন, কত হয়? 2000 টাকা। কারণ আপনারা চিন্তা করেন যে বুক ভ্যালুর উপর রিডিউসিং ব্যালেন্স মেথডে কিন্তু রিডিউসিং ব্যালেন্সের উপর ডেপ্রিসিয়েশন হয় অথবা বুক ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন হয়। কারণ একটু আগে যেটা দেখালাম আমি যে এইখানে একটা অ্যামাউন্ট ধরেন 10 টাকা, অবচয় 2 টাকা, 8 টাকা, এই 8 টাকা এখানে আসে, তাহলে 8 এর আবার ধরেন যে পার্সেন্টেজটা এখানে বসে, ঠিক একই রকম। বা ধরেন এটা 100 টাকা, 100 এর 20% 20 টাকা, তাহলে এটা 80, তাহলে 80 এর 20% কত টাকা হবে? 16 টাকা। তাহলে 80 থেকে 16 টাকা বাদ দিলে হচ্ছে 64 টাকা। তো এইটাকেই বলা হয় বুক ভ্যালু বা রিডিউসিং ব্যালেন্স, অর্থাৎ যে ভ্যালুটা কমে যায়। তাহলে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়েই কিন্তু এটা আসে, যার কারণে 5 থেকে 3000 টাকা বাদ দেবেন, কত থাকে? 2000। এই 2000 এর 20% কত হয়? 2000 এর 20% হয় 400 টাকা। এটাই হবে आंसर। এরপরে কত নাম্বার বললেন? এরপরে 14 পেজের 15 পেজের হচ্ছে 44 গেছে, আর একজন বলছেন 14 পেজের 48। কত কত বললেন? 15 পেজের 44। আর 48 নাম্বার তো 14 পেজে তো স্যার 48 নাম্বার নাই, 15 পেজে হচ্ছে 48 নাম্বার। অবচয়কে কোন ধরনের সম্পত্তিতে ধরা হয়? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। এখন আপনি বলতে পারেন যে অস্পর্শনীয় বলা আছে, অস্পর্শনীয়র উপর অবচয় হয় না স্যার, অস্পর্শনীয়র উপর হয় অবলোপন। আর প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর হয় হচ্ছে অবক্ষয় বা শূন্যীকরণ, ডিপ্লিশন বলা হয় ইংরেজিতে। স্থায়ী স্পর্শনীয় সম্পত্তির উপর অবচয় হয়। এরপরে ডান 14 পেজ 48। আচ্ছা আর কোন কোশ্চিন? 15 পেজ 52 নাম্বার। 88,000 টাকায় ভগ্নাবশেষ মূল্য 4000, অবচয়ের হার কত হবে? স্যার এটা রিপিটেড কোশ্চিন, হ্যাঁ এটা আমরা আগের দিনেও সলভ করছি। দেখেন আগের ফর্মুলা হচ্ছে 1 - n √ স্যালভেজ ভ্যালু ভাগ কস্ট গুণন হচ্ছে 100। কিন্তু এখন আসলে আমরা এই ফর্মুলাটা আগে ট্রাই করব না। এখন আসলে আমরা যে কাজটা করব 100% ভাগ n এর মান ইনটু হচ্ছে 2, তখন আসে 28.57%। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা রিপিটেড কোশ্চিন। দেখেন এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 11-12 সালে আসছে, আবার এই প্রশ্নটাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। আমরা গতদিনও এই প্রশ্নটা সলভ করছি। আচ্ছা বলেন এরপরে কোশ্চিন বলেন। পনেরো পেজের 52 নাম্বার। আচ্ছা 52 নাম্বার আমরা অলরেডি সলভ করছি, কারো কোশ্চিন থাকলে বলেন। আচ্ছা প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করি। ক্লাস আপনারা চাইলে ইনশাআল্লাহ হবে, সপ্তাহে 3 দিন করেই হবে, শনি সোম বুধ। এটা আপনাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করবে
কিন্তু প্রশ্ন হচ্ছে যে অলরেডি আপনাদের ডিমান্ড কমে গেছে। গতদিন আপনারা ক্লাসে ছিলেন ম্যাক্সিমাম 30, এভারেজ ছিলেন কিন্তু 18, 20 বা 22 এরকম ছিলেন। বাট আজকে কিন্তু এই নাম্বারটা অনেক কমে গেছে। হ্যাঁ, তো এটা আপনারা ডিমান্ড করলে ক্লাসটা চলতে থাকবে। আমি মনে করি যে আপনাদের জন্য এটা অনেক উপকার। আর আপনারা চাইলে ভার্সিটি কোশ্চিন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন গুলো আমি এইভাবে সম্পূর্ণ সাল, যতগুলো সাল আছে সলভ করাই দেব। আচ্ছা, একজন বলছেন 53 নাম্বার কোশ্চিন। 53, এত সালে 80,000 টাকায় একটি দালান ক্রয় করা হয়। 80,000 টাকায় একটি দালান ক্রয় করা হয়। আচ্ছা, কেনা হোক। নিট বহিমূল্য হচ্ছে 64,000, বাজার মূল্য 1 লক্ষ টাকা। সম্পূর্ণভাবে অগ্নিবিনষ্ট হয়, 72,000 টাকা বিমা দাবি পরিশোধ করে। আচ্ছা, আজকে বই মূল্য কত দেখেন, 64,000, আর আপনাকে বিমা দাবি দিল কত টাকা, 72,000 টাকা। তার মানে আপনি লাভ করছেন কয় টাকা? লাভ করছেন 8,000 টাকা। তাহলে আনসার হবে 8,000 টাকা। দেখেন, আপনার আজকের দাম ছিল 64,000, বই মূল্য আর কি, বুক ভ্যালু বলা আছে 64,000, আর আপনি বিমা, এটা অগ্নিবিনষ্ট হওয়ার কারণে আপনি বিমা দাবি বাবদ গ্রহণ করলেন কত, বা পাবেন হচ্ছে 72,000 টাকা। তাহলে যেখানে 64,000 টাকার জিনিস আপনি পাবেন হচ্ছে 72,000 টাকা। তার মানে আপনার লাভ হচ্ছে 8,000 টাকা, মুনাফা 8,000 টাকা। একজন বলছেন 53 নাম্বার ক্লিয়ার কিনা? 53 নাম্বার জাস্ট 72,000 থেকে 64,000 বাদ দেবেন। এখানে বিক্রয় মূল্য বলে নাই, এই বিমা দাবিটাই হচ্ছে এখানে বিক্রয় মূল্য। আপনি বিক্রয় করেন নাই, কারণ হচ্ছে যে দালান পুড়ে গেছে, কিন্তু বিমা কোম্পানি আপনাকে দেবে হচ্ছে 72,000 টাকা। তাহলে জাস্ট 72 থেকে 64,000 বাদ দেবেন। আর যদি বিমা কোম্পানি 64,000 টাকার কম দিত, তখন আপনার ক্ষতি হতো। এবার হচ্ছে 55 নাম্বার বলছে 27,000 টাকায় ট্রাক ক্রয় করে। 9 সালে ট্রাকের বিপরীতে 20,000 টাকা জমাকৃত অবচিতি ছিল। ট্রাকটি 7,000 টাকায় বিক্রয় করা হয়, লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? আচ্ছা, 7,000 টাকায় বিক্রয় করছে, বিক্রয় মূল্য থেকে বই মূল্য বাদ দেন, বই মূল্যটা বের করেন। ক্রয় মূল্য কত ছিল? 27,000 টাকা। ক্রয় মূল্য কত ছিল দেখেন, 27,000। সেটা আপনার জমাকৃত অবচয় কত আছে, পুঞ্জীভূত অবচয় বাদ দেন, ক্রয় মূল্য থেকে বাদ দিলে বই মূল্য পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 7,000, তার মানে 7,000 মাইনাস হচ্ছে 7,000, তার মানে 0। লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ হচ্ছে 0। আনসার হবে এ নাম্বারটা। ফারিহা মনি ডান। স্যার, জয়কলি বই থেকে ক্লাস নেবেন না? তাহলে কিছু প্রশ্ন করতাম। আনিকা আহমেদ, জি স্যার, জয়কলি থেকেও ক্লাস নেব ইনশাল্লাহ। এটা আগামী দিন থেকে জয়কলিও সাথে রাখা হবে, লেকচার শিটও সাথে রাখা হবে আগামী দিন থেকে। আনিকা আহমেদ, আগামী দিন থেকে ইনশাআল্লাহ জয়কলির বইটাও সাথে রাখা হবে। আজকে পর্যন্ত দুঃখিত, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আগামী দিন থেকে ইনশাআল্লাহ জয়কলি এবং শিট বোথ দুইটাকে সাথে নিয়েই ক্লাস হবে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন এরপরে কোন টপিকস এর উপর ক্লাস হলে ভালো হয়। ক্লাসটা হবে শনি সোম বুধ রাত 9টা। ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টা। শনি সোম বুধ রাত 9টা, ঠিক 9টা। শনি সোম বুধ ক্লাস হবে শনি সোম বুধ ঠিক রাত 9টায়। এখন বলেন আপনারা নেক্সট ক্লাসটা, এটা তো আপনাদের ডিমান্ড ছিল অবচয়, নেক্সট ক্লাস কোন টপিকস এর উপর হলে ভালো হয়? টপিকস বলেন। লেকচার 4। লেকচার 4 কিসের উপর ছিল একটু নাম বলেন দেখি। বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়, ওকে ঠিক আছে। লেকচার 4 এর উপরই ক্লাস হবে। আগামী দিনের টপিকস হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ, মুনাফার হার। আগামী দিনের টপিকস বিকৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ, মুনাফার হার। আগামী টপিকস মুনাফার হার, বিক্রয়, বিকৃত পণ্যের ব্যয়, এরপরে হচ্ছে সমাপনী মজুদ। আচ্ছা, প্রবলেম অনেক। লেকচার 4 ওকে ডান, আমরা লেকচার 4 নিয়েই আলোচনা করব। লেকচার 4। আর যাদের কাছে লেকচার শিট নাই
তারা অবশ্যই জয়কলির বইটা নিয়ে বসবেন, আর জয়কলির বইটা নিয়ে বসলেও হবে, জয়কলির বই অথবা লেকচার শিট আগামী দিন দুইটা থেকেই সলভ করানো হবে। তো আপনারা প্রবলেম খোঁজা শুরু করে দেন। ইনশাআল্লাহ ক্লাস হবে হচ্ছে শনিবার রাত 9টায়। বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।